পাঠশালা টরন্টো বই পডকাস্টে স্বাগতম। আজ কথা হবে জাহাঙ্গীর মোহাম্মদ আরিফের লেখা সম্প্রতি প্রকাশিত রোদের ঘ্রাণ আর বাতাসের রং, ফেলে আসা শহর ঢাকায় দিন যাপন বইটা নিয়ে। এই বইটি নিয়ে বলবেন ফ্রিল্যান্স সাংবাদিক সমাজকর্মী মঞ্জুরুল আজিম পলাশ। স্বাগত ভাইয়া। পডকাস্ট পরিচালনায় আমি ফারহানা আজিম শিউলি। শুনি এবারে। অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আমরা সম্পর্ক উত্তীর্ণ একটা আলোচনা করব, যাতে কারো কাছে ভারবহ মনে না হয় আমাদের পারিবারিক সম্পর্ক। তো আমার মনে হয় এই যে বইটার নাম রোদের ঘ্রাণ আর বাতাসের রং, আবার এটার একটা উপশিরোনামও আছে, ফেলে আসা শহর ঢাকায় দিন যাপন। এর মধ্য দিয়েই বোঝা যায়, মানে এখানে বিমূর্ত কোনো কিছু নাই, যে এটা একটা স্মৃতিচারণমূলক বই এবং বেশ কাব্যিক একটা নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আরিফ বা জাহাঙ্গীর আরিফ নামেই পরিচিত উনি। কথা প্রকাশ এটা প্রকাশ করেছে, প্রচ্ছদ করেছে মোস্তাফিজ কারিগর, এবং খুবই পছন্দ হয়েছে আমার প্রচ্ছদটা, এবং এটা দিয়েই আমি শুরু করতে চাই আলোচনা। সেটা হচ্ছে যে এই জাহাঙ্গীর মোহাম্মদ আরিফ, ওনার লেখার সাথে আমি পরিচিত হই কয়েক বছর আগে সামাজিক মাধ্যমে। যদিও উনি একজন ব্লগার ছিলেন, সচলায়তন নামে খুবই পরিচিত একটা ব্লগ, সেখানে তিনি নিয়মিত লিখতেন, কিন্তু সেই সময় তাকে আমি আবিষ্কার করতে পারিনি, কারণ আমি ব্লগের পাঠক ছিলাম না। তো সামাজিক মাধ্যমে তাকে আবিষ্কার করি, এবং টেলিভিশন নিয়ে একটা লেখা আমার মনে আছে, এবং এত ভালো লেগেছিল যে এত সূক্ষ্ম পর্যবেক্ষণ, এত চমৎকার গদ্য, এবং তথাকথিতভাবে প্রতিষ্ঠিত কেউ নয়, সবকিছু মিলিয়ে মানে আমি খুবই মুগ্ধ। পরে তার সাথে সামাজিক মাধ্যমেই বন্ধুত্ব হয়, এক ধরনের সামাজিক আদান প্রদানও হয়, এবং আমি তার লেখা যখনই চোখে পড়তাম, তো সেভাবে তাকে আমি আবিষ্কার করি। এবং ভাল লাগলো যে এই বইটা করতে গিয়ে আমি জেনেছি যে উনি পাণ্ডুলিপি দিয়েছিলেন মোস্তাফিজ কারিগরের কাছে, প্রচ্ছদ শিল্পী, এবং মোস্তাফিজ কারিগরও পুরো পাণ্ডুলিপি পড়ে এই টেলিভিশনের ছবিটা দিয়েই প্রচ্ছদটা করেছেন। তখন আমিও সম্পর্কিত করেছি যে যেই লেখা এত আলোড়িত করলো, ঠিক একজন প্রচ্ছদ শিল্পীও, যিনি পাঠ করে প্রচ্ছদ করেন পাণ্ডুলিপি, যেটা অনেকটা রেয়ার এখন, তিনিও ওই লেখাটা ধরতে পেরেছেন যে এত শক্তিশালী লেখা এবং চমৎকার প্রচ্ছদ। বইটা নিশ্চয়ই এই অনুষ্ঠানে আরো দেখানো হবে প্রচ্ছদটা, আমি সেদিকে যাচ্ছি না। প্রথমেই বলি নেই যে বইটা পাঠকপ্রিয়তা পেয়েছে শুরুতেই, এবং দ্বিতীয় মুদ্রণ হয়েছে 2-3 মাসের মাথায়। আজকেই আমি সকালে এই আলোচনার অংশ হিসেবে আমি জাহাঙ্গীর মোহাম্মদ আরিফের সাথে কথা বলছিলাম, তার কাছ থেকে কিছু তথ্য আমি জেনে নিয়েছি, যেগুলো আমি এখানে মানে আমার আলোচনার অংশ হিসেবে বলবো। তো এটার স্থানটা ঢাকা, সময়কালটা হচ্ছে 20 শতকের 70-80 দশক। তার সাথে আমার একটা বয়সের ব্যবধান হচ্ছে 1 দশক, কিন্তু হলেও এই সমসাময়িক সময়টায় ঢাকাতে আমারও জীবন কেটেছে। সেটা হচ্ছে একদম শৈশবে একবার, তারপরে বিশ্ববিদ্যালয় জীবনে এবং কর্মজীবনে। তো তার লেখাগুলোর সাথে এই কারণে মানে আবেগগত সম্পর্ক যেটা, সেটা আমি আবিষ্কার করতে পেরেছি। এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখেছেন, এবং এটা অপূর্ব, মানে এত ছোটখাটো বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়, যে একটা সময়ের 2টা দশকের ঢাকাকে আমরা এখানে পেয়ে যাই মধ্যবিত্ত একটা পারিবারিক অবস্থান থেকে। এবং এটা অনেকে বলেছেন যে টাইম মেশিন। হ্যাঁ, যেমন আমরা টাইম মেশিনের বিষয় জানি যে টাইম মেশিনে করে সময় ভ্রমণ করা যায়। বিষয়গুলো কি, পাড়াপড়শি নিয়ে কথা বলেছেন, মানে লিখা আর কি সবগুলো, আইসক্রিম নিয়ে, রেডিও টিভি নিয়ে, ডাক টিকেট নিয়ে, রেশন নিয়ে, মেলা নিয়ে, শবে বরাত নিয়ে, এই সার্কাস নিয়ে, লঞ্চ নিয়ে, সংবাদপত্র নিয়ে, তখন সংবাদপত্র রাখা হতো প্রায় প্রতিটি ঘরে, তারপরে পুতুল নাচ,
যেগুলো বিভিন্ন এক্সিবিশনে দেখানো হতো, বিজ্ঞান ক্লাব, বন্যা, পিকনিক, বাগান, পুকুর, তখন ঢাকা পুকুর সমৃদ্ধ ছিল, স্কুল জীবন, সেবা প্রকাশনী, কাজিদা, মাসুদ রানা, ফ্যাশন, ওয়েস্টার্ন, এমনকি গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান এবং ভালোবাসার সেই দিনগুলো, এগুলো হচ্ছে যে তার উপজীব্য লেখার। আমি আবিষ্কার করলাম যে লেখাগুলো হচ্ছে যে তথ্য আছে, চমৎকার বর্ণনা আছে এবং খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বর্ণনাগুলো, খুব সক্ষম বিশ্লেষণ আছে, পর্যবেক্ষণ আছে, চমৎকার আবেগও আছে। কারণ অনেক সময় তথ্য বিশ্লেষণ পর্যবেক্ষণ এগুলো করতে গিয়ে লেখা আবেগ হারায়, আত্মাটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু এই ক্ষেত্রে কি অপূর্ব একটা মেলবন্ধন আছে। এবং আমি আজকে যখন কথা বলছিলাম, আমি তাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, এই যে ঢাকাটা আপনি মানে ফেলে আসা, তো এখন আপনি মানে কিরকম বোধ করেন? তো উনি একটা কথা বললেন যে উনি তো কখনোই ঢাকা ছাড়েননি। তো এই ঢাকার যে এই এই ক্রমাগত যে বিবর্তন বা পরিবর্তন, এর মধ্য থেকেই উনি ছিলেন। আমি তখন বললাম যে ছিলেন, কিন্তু তারপরে তো আপনি একটা দূরত্ব তৈরি করেছেন আবার আগের ঢাকাটা এভাবে তুলে আনার জন্য, এবং এই দূরত্বটার কারণেও এত চমৎকার ভাবে এই বিষয়গুলো আসছে। তার বর্ণনার যে সূক্ষ্মতা, সেটা মানে অসম্ভব, প্রতিটা লেখাতেই পাওয়া যায়। একটা মেলার বর্ণনা আমি বই থেকে একটু পাঠ করে শোনাচ্ছি, তাহলে মানে দর্শকরাও বুঝবেন যে বর্ণনার সক্ষমতা সেটা কতটুকু। তো মেলাতে তো শৈশবে আমরা সবাই গিয়েছি, ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক। সেখানে কিছু কমন খাবার হয়তো আমরা সবসময় মনে করতে পারি, কিন্তু আমি পাঠ করছি, এখানে দেখেন যে সবগুলোই চলে আসছে। মেলায় চিনি আর গুড়ের বাতাসা, মুড়ি, খই, মুরকি, লাল আর সাদা মুরলি, চিনির শিরায় ডোবানো নারকেলের ফালি, 10 রকমের কটকটি, যেটিকে আমরা বলতাম গাট্টা মিঠাই, চিনির প্রলেপ দেওয়া ছানার ছোট বালুশাই, হাওয়াই মিঠাই, চিনির হাতি ঘোড়া, সত্যিকারের আমের ডালে ঝোলানো চিনির রঙিন আম, ঝালমুড়ি, ঘটি গরম চানাচুর, ডালের কচুরি, মুড়ি চিরা, চাল ভাজার মোয়া, তিলের নাড়ু, ছোট বড় কদমা, তক্তা বিস্কিট, তেলে ভাজা, ঘুগনি, ছোলা ভুনা, চটপটি, ফুচকা, কম দামি রসগোল্লা। এটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, শুধু রসগোল্লা লিখতে পারতেন, কিন্তু মেলায় আসলে এক ধরনের কম দামি রসগোল্লাই পাওয়া যেত। সেদ্ধ ডিম, কয়েক রকমের আচার, হজমি, আমসত্ত্ব, আইসক্রিম, ললিপপ, যাকে টেলি স্যাভেলসের টিভি সিরিজের সাথে মিলিয়ে কোজাক বলা হতো, টিকটিকের ডিম আর বলগাম পাওয়া যেত। সেসবের খুব কমই আমাদের কিনে দেওয়া হতো অস্বাস্থ্যকর বলে। তো আমার কাছে ইন্টারেস্টিং লাগলো যে এই যে এত কিছু, প্রায় সবকিছুই মানে বাদ পড়েনি কোনো কিছু। তো আমি এটাও জিজ্ঞেস করেছিলাম আজকেই তাকে, সবটাই কি মেমোরাইজ করেছেন নাকি কিছু গবেষণাও জড়িত? তখন উনি বলেছেন অথেন্টিসিটির জন্য সেটা উনি করেছেন। সেই ক্ষেত্রে এটা কিন্তু শুধু এক ধরনের সরল স্মৃতিচারণ না, এটা কিন্তু একটা গবেষণাও। এবং সেই সময়ের ঢাকাটাকে, যেমন আমরা এখনো গ্রাম নিয়ে জানতে আমরা ঝগড়াপুর পড়ি যে এত ডিটেল গবেষণা যে এখনো অথেন্টিক, ঠিক এই বইটা কিন্তু সেই গবেষণা কর্ম হিসাবেও অথেন্টিক থাকবে বলে আমি বিশ্বাস করি। এখানে আরেকটা জায়গাতেও আমি যাচ্ছি বর্ণনায়, ফ্যাশন, ওয়েস্টার্ন এবং গণ অভ্যুত্থান। হ্যাঁ, তার ওই বেড়ে ওঠার সময়টা যেহেতু 80-র দশক, তো এখানে 90-এর গণ অভ্যুত্থানটাও কিন্তু এসছে। সেখানকার একটা বর্ণনাও আমি একটু পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের তরুণ যুবাদের 80-র দশকটি গেছে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে করতে, মিটিং, মিছিল, বিক্ষোভ, দেয়াল লিখন, পোস্টার, প্রকাশনা, স্লোগান, প্রতিবাদ আর প্রতিরোধ করতে করতে। দিনের পর দিন নাওয়া খাওয়ার ঠিক নেই, নিরাপত্তা বাহিনী আর পেটোয়া বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে বেড়ানো, ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠি গুলি টিয়ার গ্যাসের আক্রমণ মোকাবেলা করা।
অকুতোভয় তরুণ যুবারা স্বৈরাচার হঠাতে অকাতরে প্রাণ দিয়েছেন, নির্যাতন সয়েছেন। এই সংগ্রামী জীবনে তাদের অনেকেরই পরনে ছিল জিন্স। টেকসই, সহনশীল, কম ময়লা হয়, ধোয়াধুয়ির ঝামেলা কম বলে তাদের অনেকেই জিন্স পছন্দ করেছেন। সাধারণ শার্টের সাথে, টি শার্টের সাথে, এমনকি পাঞ্জাবির সাথে জিন্স তাদের পছন্দের তালিকায় চলে এসেছে। এক দশকের সংগ্রামে বাংলাদেশ সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে জয়ী হয়েছে। এই সময়ে জিন্সও বাংলাদেশের মানুষের আপন হয়ে গেছে। ফ্যাশন ওয়েস্টার্ন গণ অভ্যুত্থান এই শিরোনামের অধীনে একটা লেখা। তো কি চমৎকার ভাবে তিনি সম্পর্কিত করেছেন, এবং আমি কখনোই এভাবে যে ফ্যাশন ওয়েস্টার্ন এবং গণ অভ্যুত্থানকে সম্পর্কিত করা যায় এবং জিন্সকে সম্পর্কিত করেছেন গণ অভ্যুত্থানকারীদের সাথে, এটা মানে অপূর্ব অপূর্ব মনে হয়েছে আমার কাছে। তার সাথে আমার কয়েকবার আলাপ হয়েছে। আমি এটাও বুঝতে চেয়েছি যে তার এই যে সমাজকে দেখার যে সক্ষমতা, এটা আসলে কিভাবে তিনি পেলেন। কারণ একটা ব্যক্তি তো বিচ্ছিন্ন কিছু না, তিনি অনেক কিছুর সৃজন, আর একটা লেখক তো বটেই। তো তিনি ছাত্র রাজনীতি করতেন বুয়েটে, জাসদ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং হল থেকে তিনি নির্বাচনও করেছেন। এবং আমি জেনে নিয়েছি সেই সময়টায় তিনি মার্কস বাদ দিয়েও পড়াশোনা করেছেন। নিশ্চয়ই সেটা পরিণত বয়সেও তাকে সহায়তা করেছে, যদিও সক্রিয় রাজনীতিতে তিনি আর সম্পৃক্ত থাকেন নাই পরে। কিন্তু এই যে সমাজকে দেখার, নির্মোহভাবে দেখার এবং তাকে ব্যাখ্যা করার যে বিষয়টি, এই জায়গার মধ্যে তার রাজনীতি এবং সমাজ সচেতনতার দেখা পাওয়া যায়। তো ভালোবাসার দিন বলেও তার একটা প্রবন্ধ আছে এই বইয়ের মধ্যে, সেটাও আমি একটু উদ্ধৃত করছি। এই যে ফেলে আসা ঢাকা, তার অংশ হিসাবে এই মানবিক এবং আবেগগত বিষয়গুলো আসলে এসছে। একটা মেয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল রাগ বা অভিমান করে, নাকি কারো হাত ধরে, নাকি হারিয়ে গিয়েছিল তার কিছুই জানি না। তার কোনো খোঁজ আমরা জানি না। জানি কিনা সেটা জানতে একদিন রাত 11টায় তার বাড়ির লোকজন আমাদের বাসায় এসেছিলেন। আমাদের সংসারের হতশ্রী দশা দেখে তারা বিব্রত হয়েছিলেন। অবশ্য আমরা তাতে বিব্রত হইনি, কারণ তখন আমাদের কাছে নিজেদের সংসারকে হতশ্রী বলে মনে হতো না। আজ পেছনে ফিরে তাকালে মনে হয় কি ঐশ্বর্যময় ছিল সেই দিনগুলি। অমন প্রবল ভালোবাসার দিন, ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আশার দিন, আগামীকাল নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকার দিন আর কখনো আসবে না। এমন নিখাত সুখীও আর কখনো হতে পারবো না। এখানে এই লেখায় লেখকের যে দাম্পত্য জীবন সেটাও আসছে, এবং তাদের ভালোবাসার বিষয়গুলো আসছে, সেখানকার যে সিম্পলিসিটি এবং সেই সময়ের যে কত কমে মানুষ আসলে সুখী থাকতো, সেই বিষয়গুলো অত্যন্ত চমৎকার ভাবে আসছে, যেটা আমি একটু পরে শোনালাম। তো আমার আলোচনাটা আমি শেষ পর্যায়ে এসছি। এখন একটা জিনিস বলবো যে হ্যাঁ, বইটি জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এই বছরই, এবং ফেব্রুয়ারি বইমেলাতে এটা পাঠকপ্রিয়তা পেয়েছে, এবং মার্চ এপ্রিলের মধ্যেই এটা দ্বিতীয় মুদ্রণ হয়েছে। তো কিন্তু আমার কাছে একটা বিষয় মনে হয়েছে যে এই বইটি কিছুটা প্রতিষ্ঠিত যারা বা সংবাদপত্র যারা রিভিউ করেন তাদের দ্বারা কিছুটা নীরব ষড়যন্ত্রেরও শিকার হয়েছে। মানে একদিকে বইটির শক্তির কারণে পাঠক প্রিয়তা পেয়েছে, এবং এবং বলে রাখি যে এটা শুধু এমন না যে ঢাকায় যারা বসবাস করছেন বা করেছেন তারাই সম্পর্কিত করতে পারবেন। এটা এমনকি মফস্বলে যারা থেকেছেন, ওই সময়টায় বাংলাদেশে যারা আসলে বসবাস করেছেন, তারা কোনো না কোনো ভাবে এটা সম্পর্কিত করতে পারবেন। এটা একটা পাঠের জন্য চমৎকার, কারণ ভাগ করে করে লেখা, এটাও কিন্তু একটা আগাম আমাদেরকে আমন্ত্রণ জানায়। তো পাঠকপ্রিয়তা পেয়েছে, সব ঠিক আছে, এবং সামাজিক মাধ্যমে কিছু রিভিউ আসলে দেখেছি অনেকেই করেছে, কিন্তু দৈনিক পত্রিকাগুলোতে বা ম্যাগাজিনে উল্লেখযোগ্য রিভিউ যেই অর্থে মানে এটা অনুপস্থিত দেখেছি। এবং এটা আমার কাছে মনে হয়েছে যে এমন হতে পারে যে আমাদের তো সবাই খুব একটা গোত্রবদ্ধ অবস্থায় থাকে, একজন আরেকজনকে প্রশংসা করা ইত্যাদি। তো জাহাঙ্গীর মোহাম্মদ আরিফ হয়তোবা তাদের সেই গোত্রের যে স্বাচ্ছন্দ্য তার কেউ নন।
এবং লেখক নিজেও একটু আমার মনে হয় অন্তর্মুখী বলে তিনিও কোনো কিছু পার্সু করেননি। এই কারণে একটু হয়তোবা বইটা অবহেলার মধ্যে আছে, কিন্তু এটা আমি বলবো এটার শক্তি এতটুকু যে এটা পাঠকপ্রিয়তা তো পেয়েছেই এবং এটা স্বতন্ত্র একটা জায়গা করে নিয়েছে, এবং পাঠকের কাছে জায়গা করাটাই তো হচ্ছে যে আসল জায়গা। তা আমি শুভকামনা রাখি বইটার জন্য। সামাজিক মাধ্যমেও লিখেছি এবং আজকে এই অনুষ্ঠানও একটু বলতে পারার সৌভাগ্য হলো, এবং লেখকের সাথেও আমার সামাজিক যোগাযোগ আছে। সেই যোগাযোগটা এই কারণে যে তাকে আমি আসলে আরো বুঝতে চেষ্টা করেছি যে কোন সত্তাটা থেকে এই পার্শ্বফলটা আসলো, এই লেখাগুলো আসলো। এবং এটা আমি রিকমেন্ড করি যে যারা পড়তে চান, চমৎকার একটা বই পড়তে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। আসলে মানে 20 শতকের এই বইয়ের যে সময়কালটা সেটি খুব নির্দিষ্ট করে বলতে গেলে 70-এর দশকের শেষ ভাগ, পুরো অর্ধেকটা, 80-র দশক পুরো, 90-এর দশকও পুরোটা কিন্তু। এবং এই সময়কালে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো শহরে, বড় শহরে যাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে তারা তো বটেই, তেমনি যারা একেবারেই এই সময়কালটার নন, এই সময়টা সম্পর্কে জানেন না, সেই বড় শহরগুলোর তখনকার ছবিগুলো যাদের জানা নেই, তাদের জন্যেও কিন্তু আপনি যেটা বলেছেন এটা একটা টাইম মেশিন, একেবারে আক্ষরিক অর্থেই। এবং এই বইয়ের গল্প বলা কিন্তু শ্রেণী, বয়স, লিঙ্গ, ভৌগোলিক অবস্থান নিরপেক্ষ না, লেখকের তরফে সেই দাবিও নেই। এবং এটা আনুষ্ঠানিক ইতিহাস না, কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান আছে। এবং এটি যে আনুষ্ঠানিক ইতিহাস না সেটিও কিন্তু লেখক ভূমিকাতেই পরিষ্কার করে লিখেছেন। আমার নিজের জন্মই তো 70 দশকের মধ্যভাগে, ফলে বইয়ে বর্ণিত পুরো সময়টাতেই আমিও বেড়ে উঠছিলাম। এবং এই বইয়ের 38টি অধ্যায় জুড়ে আমাদের আজকের আলোচক আমার ভাইয়ার কথায় যে বিষয়গুলো উঠে এসেছে, যে বিষয়বস্তুগুলো, সেই বিষয়গুলোর মধ্যেই কিন্তু আমি নিজেও বেড়ে উঠেছি। একেবারে ভাড়া করা ভিসিআরে দলে বলে সিনেমা দেখা থেকে বিউটি পার্লারে বব ছাড় দেওয়ায়, আজরা জেবিনের জাদুতে, পাড়ার মুদি দোকানের লাল শালুতে বাঁধানো খাতায়, স্বচ্ছ শক্ত প্লাস্টিকের ভেতর আজ নগদ কাল বাকি লেখায়, টুংটাং শব্দে মুখরিত সিনেমার ইন্টারভ্যালে, হোঁচট খাবার মতো ভুতুড়ে নীলচে আলো অন্ধকারের মডার্ন টকিং এর গান বাজতে থাকা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে, রেস্তোরাঁয় আধো অন্ধকারে প্রেম করতে গিয়ে, 21-এর প্রভাত ফেরিতে সোলসের গানে, নতুন বইয়ের মলাটে, সার্কাস এক্সিবিশন মিনাবাজারে, শিশু পত্রিকায়, হোমিওপ্যাথির কাঠের বাক্সে সারি সারি গর্তের ভেতরে ছোট ছোট কাচের শিশিতে রাখা সাদা ছোট ছোট দানায়, পিকনিকে পিকনিকে, ইকোনো কলমে, বিটিভির সন্ধ্যায়, সেবা কিশোর ক্লাসিক থ্রিলারে, আবাহনী মোহামেডান আর ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈরথের গণ উন্মাদনায়, দেশের নানা দর্শনীয় জায়গা সুলভ ভ্রমণে, দূরপাল্লার বাসের গানে, কোটি কোটি ক্ষুদে লাল কাঁকড়ার সমুদ্র তটে সূর্যাস্ত দেখায়, কোটি কোটি তারা জ্বলা আকাশের নিচে জেগে থাকায়, ফ্লপি ডিস্কে, ন্যায্য মূল্যের দোকানে, কসকো সাবানে, জেট গ্যাকোটাচের বিজ্ঞাপনে, নদিয়া ড্রাই ক্লিনার্সে, চোর পলান্তি খেলায়, হট প্যাটিস, ক্রিম রোল, বাটার বনে, অনেক হারিয়ে যাওয়া বৃক্ষ, পাখি, জীবজন্তুতে। এই সমস্ত অযুত নিযুত বিষয়ের সাথে সাথে আমি নিজেও আমার মেয়েবেলাটাকেও দেখে নিয়েছি একটু যুক্ত করে। আবার ভাইয়া যেমন বলেছেন, এই বইয়ের স্মৃতির উঠোনে এসে কিন্তু দাঁড়ায় 1 দশক জুড়ে জেঁকে বসা স্বৈরাচার, বারবার করেই কিন্তু হানা দেয় সেই বিষয়গুলো, তার বিরুদ্ধে আন্দোলনের কথা, খালবিল দখলের কথা, উড়ির চরের ভয়াবহ জলোচ্ছ্বাসের কথা, 28-এর প্রলয়ঙ্করী বন্যার কথা, জগন্নাথ হলের ছাদ ধসের কথা। কখনো আসেন রবীন্দ্রনাথ সংকোচের বিহ্বলতা নিয়ে, কখনো আসেন কবির সুমন, এই শহর জানে আমার প্রথম সবকিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। এসে দাঁড়ায় অপরিকল্পিত নগর গড়ে ওঠার কথা, রিয়েল এস্টেটের কথা, একতলা দোতলা বাড়িগুলো ভেঙে সারি সারি উঁচু কুৎসিত ঠাসাঠাসি বাক্স বাড়ি তুলে আকাশ ঢেকে ফেলার কথা।
শহরটা আস্তে আস্তে বাগানহীন, বৃক্ষহীন, পুকুরহীন, মাছহীন, পাখিহীন, প্রতিবেশীহীন, নির্মম, নিষ্ঠুর, ভালোবাসাহীন, হৃদয়হীন একটা জঞ্জালের স্তূপে পরিণত হবার কথা। আর আলোচনাতে যেমন আমরা শুনেছি, বইয়ের গদ্য অত্যন্ত সুখপাঠ্য। আমিও একটা ছোট্ট পড়ার লোভ সামলাতে পারছি না, একটা ছোট্ট অংশ পড়ি। প্রতিবার বিউটি বোর্ডিং এ গিয়ে দেখি এরা আগের চেয়ে আরো বেশি নোংরা, আরো বেশি অগোছালো হয়েছে, কিন্তু খাবারের দাম আগের চেয়ে আরো বেড়েছে। তখন প্রতিবার মনে মনে কানে ধরি, বিউটি বোর্ডিং এ আর যাব না। তবু কি করে যেন আবার সেখানে যাওয়া হয়। যেমন বার কয়েক জনসন রোডের বিউটি লাচ্ছির দোকানের ব্র্যান্ড আইটেম লেবুর শরবতে পচা লেবুর স্বাদ পাওয়ায় ভেবেছি আর যাব না। তবু কি করে যেন আবার যাওয়া হয়। কেন আমি পথের দিশা হারিয়ে এই ভুলভুলাইয়াগুলোতে বারবার ঘুরপাক খাই? কেন আমি বারবার ঠকেও আবার ঠকতে যাই? আসলে আমি হারিয়ে যাওয়া রোদের ঘ্রাণ খুঁজি, মিলিয়ে যাওয়া বাতাসের রং খুঁজি। আমি জানি সেই দিনগুলো আরো কয়েক দশক আগেই ফুরিয়ে গেছে। তবু অবুঝ মন তার খোঁজেই ঘুরে মরে। ভাঙা রাস্তা, খোলা ম্যানহোল, উপচে পড়া নর্দমা, কর্ণবিদারী উন্নয়নের শব্দ আমার চারপাশে একটি ভারী পর্দা তৈরি করে। তার ভেতরে বিহ্বল আমি ধোঁয়াটে আকাশে রোদের ঘ্রাণ শুঁকি। ধুলোয় ভরা বাতাসে তার রং মেলাতে থাকি, কারকুনবাড়ি লেনে, কবিরাজ গলি লেনে, পানিটোলা রোডে। আজ এটুকুই। ধন্যবাদ ভাইয়া আবারও অংশ নেবার জন্য, চমৎকার করে বলবার জন্য। পাঠশালা টরন্টো বই পডকাস্টের পর্বগুলো প্রচারিত হচ্ছে নিয়মিতভাবে পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। বইয়ের আলাপ শুনতে আজই চ্যানেলটি ফ্রি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, পাঠশালার সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বই নিয়ে।